প্রিয় দর্শক, বাংলাদেশে করোনার ১২০তম দিনে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২০০০। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের অবস্থান কিন্তু সেই বিচারে অনেক ভালো রয়েছে। কিন্তু আমরা স্বাস্থ্য বিশেষজ্ঞরা এবং আমরা গণমাধ্যম থেকে যেটা জানতে পারছি, জুলাই মাসকে বলা হচ্ছে ভীষণ আশঙ্কার মাস। কারণ এই জুলাই মাসে দেশ জুড়ে বসবে, রাজধানীতে বসবে পশুর হাট। আর এই পশুর হাটকে কেন্দ্র করে কোরবানি ঈদটা কতটা ভয়ঙ্কর হবে এবং এই পশুর হাটটা করোনার জন্য একটা বিপদ সংকেত কিনা, সেই যে বিপদ সংকেত একটা ভবিষ্যতের জন্য অনিশ্চিত একটা আশঙ্কা আবার তৈরি করবে কিনা, সেই সব বিষয়গুলোকে নিয়েই আজকের মেট্রো সেভ টু দ্য পয়েন্ট। আমি শোভা ইসলাম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় পশুর হাটে বিপদ সংকেত। আমাদের সঙ্গে আজকে সম্মানিত দুজন অতিথি আছেন, তারা আমাদেরকে সময় দিয়েছেন এ বিষয়ে কথা বলবার জন্য। আজকে আমাদের সম্মানিত অতিথির একজন মোহাম্মদ তাজুল ইসলাম এমপি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী। আমাদের সঙ্গে আছেন শাইখ সিরাজ, কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব। দুজনকেই আমি মেট্রো সেভ টু দ্য পয়েন্টে স্বাগত জানাচ্ছি। আলোচনা আমি শুরু করতে চাই মাননীয় মন্ত্রী মহোদয়কে দিয়ে। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, আমি শুনছি। প্রথমে যেটা আমরা জানতে চাইবো যে স্বাস্থ্য বিশেষজ্ঞরা কিন্তু বারবারই বলছেন জুলাই মাসটাকে শঙ্কার চেয়ে আরো বেশি শঙ্কিতভাবে তারা দেখছেন যে এই মাসে সংক্রমণটা ছড়াবে। এবং আজকেও যদি আমরা দেখে থাকি, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদেরও কিন্তু আজকেও বলেছেন যে কোরবানি ঈদকে কেন্দ্র করে যতটা লোক সমাগম কম করা যায়। গত সপ্তাহে তিনি বলেছিলেন পশুর হাটগুলোকে রাজধানীতে যতটা কম সম্ভব করা যায়। সব মিলিয়ে বলা হচ্ছে জুলাই মাসটা ঝুঁকিতে, আর এই ঝুঁকির মধ্যেই কিন্তু পশুর হাট বসবে। এবং আমরা জানি যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে, এবং আপনারা কিছুদিন আগে আপনি 11টি সিটি কর্পোরেশনের সম্ভবত মেয়রদের নিয়ে একটা বিশেষ বৈঠকও করেছিলেন। পশুর হাট বিভিন্ন জায়গায় কিভাবে বসবে সেই স্বাস্থ্যবিধিগুলো মেনে, যতটুকু জানি গরু ছাগল 5 ফিট দূরে রেখে বসার একটা নির্দেশনা দিয়েছেন। কিন্তু বাস্তব যে অবস্থা এই কোরবানির হাটকে কেন্দ্র করে, সেটা কি স্বাস্থ্য সুরক্ষা কিংবা এই 5 ফিট দূরে রেখে গরু বিক্রিটা সম্ভব হবে কিনা, কিংবা আপনাদের পরিকল্পনাটা কি মাননীয় মন্ত্রী যদি বলতেন? ধন্যবাদ। আসলে 5 ফিট দূরে রেখে এই কথা বলা হয়। জি। আর এখানে আমরা আসলে এটা চূড়ান্ত সিদ্ধান্তের মিটিং ছিল না, এটা প্রাথমিক মিটিং ছিল। প্রতি বছরে বর্জ্য ব্যবস্থাপনা এবং পশুর হাট, আপনার ক্রয় বিক্রয় এবং আইন শৃঙ্খলা সহ সামগ্রিক বিষয়ে একটি সভা হয়। তো এই ধারাবাহিকভাবে এই বছরও হয়েছে। এর সাথে এবছর নোভেল করোনা ভাইরাসের একটা চ্যালেঞ্জ এখানে আছে, যার জন্য আমরা প্রথম থেকে পর্যালোচনা করছি যে কিভাবে এটাকে করা যায়। আর এই ব্যাপারে আমার মনে হয় এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলুক আর না বলুক, আমরা তো সবাই বুঝি যে এটা হাইলি কন্টেজিয়াস ডিজিজ। তো ম্যান টু ম্যান এটাকে সংক্রামিত হয়। তো স্বাভাবিকভাবে মানুষের সংস্পর্শে আসলে যত বেশি কাছাকাছি আসবে তত বেশি সংক্রামিত হবে। তো এখন পশুর হাট বসলে সেখানে সংক্রমণের সুযোগ বেশি আছে, এই কথাটা আমরা বুঝি না তা, এটা আপনারাও বলেন, আমরাও বলি যে এখানে সংক্রমণের একটা বড় ধরনের সুযোগ আছে। কিন্তু এর সাথে একটা বিষয় যোগ হয়েছে যে বাংলাদেশ একটি ধর্মপ্রাণ মুসলিম দেশ, 90% মানুষ এখানে মুসলমান। তো এখন মুসলমানদের একটা অত্যন্ত পবিত্র এবং গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান হলো যে ঈদুল আজহা। তো ঈদুল আজহা পালন করার জন্য মানুষের মধ্যে একটা উদ্বেগ উৎকণ্ঠা দীর্ঘদিন থেকে পুরো বছর থেকে থাকে। তো এই সমস্ত কারণে মানুষের এই বিষয়টা একটা সিরিয়াস একটা সেন্টিমেন্ট আছে। এখন এই দুইটা বিষয়কে, করোনা ভাইরাস এবং সেখানে কাছাকাছি আসলে সংক্রমণের সম্ভাবনা আছে, এবং পশুর হাট না বসে কোনো রকমের পশু বিক্রি করা যায় কিনা এবং অথবা এটাকে সীমিত করা যায় কিনা, কিভাবে করা যাবে সেটা নিয়ে আলোচনা করার জন্য এই সভাটা অনুষ্ঠিত হয়েছে। তো সে সভাতে আমরা পরস্পর সবাই মতামত দিয়েছে। শুধুমাত্র আমাদের মেয়রদের সাথে মিটিং করি নাই, এখান থেকে হেলথ মিনিস্ট্রি ছিল এবং অন্যান্য মিনিস্ট্রিরও সচিবেরা তারা কানেক্টেড ছিল। আমি প্রিসাইড করছিলাম, মিটিংটা ভার্চুয়াল মিটিং ছিল। তো সেখানে আমরা সবার মতামত গুলো পেয়েছি, এবং সেখানে আমরা যেহেতু পশুর হাট যদি আমরা না বসে অনলাইনে যদি বিক্রি করতে পারি হোলিস্টিক, তাহলে তো এটা অত্যন্ত উত্তম হয়। কিন্তু বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা, আমাদের লিটারেসি রেট এবং মানুষের সেন্টিমেন্ট সবকিছু মিলিয়ে আমাকে আই হ্যাভ টু বি প্র্যাকটিক্যাল টু টেক এনি ডিসিশন। তো সেই কারণে আমরা তখন চিন্তা করলাম যে এটা আসলে এরকম মতামত এসেছে যে আমরা আসলে পশুর হাটকে হোলিস্টিক আমরা অ্যাভয়েড করতে পারবো না। তো এখন আমরা কতটা সীমিত করা যায় এটা নিয়ে চিন্তা করছি। এখন কি আমরা ভেবেছি, সেখানে বলেছে যে এখন আপনার শহরে বসাবেন না, যেমন উত্তরাতে একটা
পশুর হাট বসতেন 10 নম্বর 11 নম্বর সেক্টরে সম্ভবত, সেখানে প্রায় 4.5 কোটি টাকা সিটি কর্পোরেশন সেখানে এই খাত থেকে আয় হতো। তো এখন সিটি কর্পোরেশনের সাথে আমি কথা বলছি, সিটি কর্পোরেশন আমাকে কনভিন্সড হয়েছে যে আমরা এখানে এটা যেহেতু এটা মাস গ্যাদারিং হয় সেখানে আমরা এটা করবো। তো এখন সেখানের মধ্যে আরো দূরে, অর্থাৎ আমরা বলছি যেখানে আপনার প্রশস্ত এলাকা আছে, প্রশস্ত এলাকা এবং প্রচুর মানুষের সমাগম চলাচলের জায়গা আছে, ওই সমস্ত জায়গার জন্য। আরেকটা জিনিস হলো কি, আমরা কি সীমিত করলে ভালো হবে নাকি আমরা সংখ্যা বেশি করে আপনার যাতে নাকি সেখানে লোক সমাগম কম হবে। তো এই সমস্ত গুলা চিন্তা ভাবনা করা হচ্ছে এবং ইতিমধ্যে আমাদের মনে হয় পরবর্তী সভাগুলোতে আমরা চূড়ান্ত সিদ্ধান্তে যেতে পারবো। আর এখানে ক্যাবিনেট ডিভিশনের পক্ষ থেকেও আরেকটা সভা তারা করছেন। তো সবাই মিলে একটা কালেকটিভ এফোর্ট আমরা দেব যাতে নাকি এই বিষয়টাকে, এই চ্যালেঞ্জটাকে মোকাবিলা করে। আমাদের মাথায় এই জিনিসটা খুব ভালোভাবে আছে যে মানুষ যদি তার সংস্পর্শে বেশি আসে তাহলে বেশি বেশি কন্টামিনেশন হবে, এবং সো দ্যাট আমরা যদি যত সীমিত করা যায়। কিন্তু আরেকটা জিনিস আমি তার সাথে যোগ করে বলি, যেমন ঈদুল ফিতরের উপলক্ষে একটা সিদ্ধান্ত হয়েছিল যে মানুষকে বাস চলবে না, অর্থাৎ গণপরিবহন বন্ধ থাকবে এবং ইভেন গাড়িতেও ভাড়া গাড়ি চলবে না, এই সমস্ত করে লঞ্চ চলবে না, ফেরি চলবে না। কিন্তু পরে দেখা গেল যে কি মানুষ হেঁটে 100 জন একসাথে চলা আরম্ভ করছে, কুমিল্লা চলে যাচ্ছে, নোয়াখালী চলে যাচ্ছে। হ্যাঁ, ভয়ের জায়গা মাননীয় মন্ত্রী, ভয়ের জায়গাটা ওটাই তো। রোজার ঈদে আমরা যে চিত্রটা দেখেছিলাম, আবার সামনে তো আরেকটা ঈদ আসছে। আমি এই বিষয়ে বিস্তারিত আপনি আমাকে আবার বলবেন, আমি আপনার কাছে ফিরবো, কিন্তু আমি জনাব শাইখ সিরাজের কাছে একটু শুনে আসতে চাই তার কথা। স্যার, আপনি আমার কথা কি শুনতে পাচ্ছেন? স্যার, আমি প্রথমে যেটা একটু জানতে চাইবো, মাননীয় মন্ত্রী মহোদয় কিন্তু এখানে বেশ কিছু কথা বলেছে, আপনি শুনতে পেয়েছেন। উনি বলেছেন যে ধর্মীয় অনুভূতির বিষয়টা উনি তুলেছেন, সামাজিক প্রেক্ষাপটের বিষয়টা বলেছেন, এবং পশুর হাট না বসিয়ে অনলাইনে কি করে এই হাটটাকে আরো বিস্তৃত করা যায় সে বিষয়ে ভাববার বিষয় আছে বলেও তিনি জানিয়েছেন। এখন আমি আপনার কাছে জানতে চাইবো তার এই যে পরামর্শগুলো এবং ভাবনাগুলোর কোন জায়গাটা আপনি আগে বলবেন। ধন্যবাদ মাননীয় মন্ত্রীকে। আমি আমাদের আজকে এসেছেন, আমাদের কথা বলার সুযোগ দিয়েছে, নিশ্চয়ই তার সাথে আমি দুটি কথা শেয়ার করতে পারবো। আমি যে বিষয়টি বুঝি যে আজকে মাননীয় মন্ত্রী যে কথাটি বলছেন, 15 দিন আগে যখন মাননীয় মন্ত্রী পশুর হাট বসবে বলে ঘোষণা দিয়েছিলেন, তখন নানান অঙ্গন থেকে, মিডিয়া থেকে এই বিষয়গুলো নিয়ে জোরালো ভাবে আপত্তি আসলো। সেই আপত্তির প্রেক্ষিতে ওনারা কিছু সভা করলেন। বিষয়টা এরকম, আমি ওনার কথায় যা বুঝতে পারলাম, হ্যাঁ, এবং আমরা যা ফলো করে আসছি দেখছি। আমার প্রশ্নটা হচ্ছে যে করোনা এদেশে আমাদের এখানে প্রথম আমরা মার্চের 8 তারিখ, হ্যাঁ, তা থেকে আমরা একটা ঈদ পেয়েছি, অর্থাৎ আমাদের যে রোজার ঈদ গেল, এবং আমরা সামনে ঈদুল আজহা পাবো, এটা আমরা জানি। এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে শুরু করে বিশ্ব সংস্থাগুলো বলে আসছে যে কোভিড দেশ থেকে আগামী অন্তত কয়েক বছরে লেগে যাবে এটা, এই সংক্রমণ থেকে আমাদের নিস্তার পাওয়ার জন্য। তাহলে আমার প্রশ্নটা হচ্ছে এখানে যে পশুর হাট এই ক্রাইসিস পিরিয়ডে, যেখানে সরকারই বারবার বলছে, আমরাও বলছি যে যত লোক সমাগম কম হবে ততই আমাদের জন্য মঙ্গল, তাহলে পশুর হাট মানেই তো লোক সমাগম হবে। তাহলে আমি যদি 3 মাস আগে আমি যদি প্ল্যানিংটা করতে বসতাম যে লোক সমাগম না করে পশুর হাট না বসিয়ে কোন মাধ্যমে এই সমস্যাটা সমাধান করা যায়, পশুর হাট বলে দিল, বসলো, এটা হচ্ছে সহজ একটা ব্যাপার, হ্যাঁ। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ডিস্টেন্স মেনটেন করে, যেখানে মানুষই কথা শুনে না সেখানে পশু কি করে কথা শুনবে। সমস্যাটার জায়গাটা ওইখানটায়। যদি আমাদের আজকে যে মিটিংটা ওনারা করছেন, এই মিটিংটা যদি আন্তঃ মন্ত্রণালয়কে একখানি করে 3 মাস আগে করা হতো, তাহলে আজকে একটা সুনির্দিষ্ট জায়গায় ওনারা আসতে পারতেন। এই জন্য ওনারা সবার কাছ থেকে সাধুবাদ পেতেন, এটি কোনো সন্দেহ নেই। আজকে এতদিন পরে এসে একটি ঘোষণা দেওয়ার পরে, যেখানে মাননীয় মন্ত্রী বলছেন হাট বসবে, ওদিকে ওবায়দুল কাদের 2 সপ্তাহ অন্তর বললেন না হাট বসা ঠিক হবে না, এদিকে সরকারের ভেতরে অনেকে বলছেন এটা উচিত হবে না। এই যে হয়তো একটা সাংঘর্ষিক ব্যাপার কেন সরকারের ভেতরে হয়, অথচ এই কাজগুলো কিন্তু আমরা আগের থেকে চিন্তা করে সমাধান খুব সহজে দিতে পারতাম। আর এখন হাট বসা মানে এখানে যদি 5,000 লোকের জায়গায় যদি 500 লোক আসে, এই 500 লোক তো বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আসবে, তাই না? সেই অঞ্চলগুলো এমনও গ্রাম হয়তো আছে যে খদ্দের বা পাইকার পশুগুলো নিয়ে আসবে, সেই গ্রামটা এখন পর্যন্ত সংক্রামিতই নয়, সেখানে এসে 4-5 দিন থাকবে, পশু বিক্রি করার 3-4 দিন থাকবে, সে হয়তো আক্রান্ত হয়ে সেই গ্রামে গেল, যে গ্রামটি এতদিন পর্যন্ত নিরোগ গ্রাম ছিল সেই গ্রামটি সংক্রামিত হলো।
তো তাহলে এই পরিকল্পনাগুলো আমরা আগে কেন করিনি, আমার প্রশ্নটা হচ্ছে সেই জায়গাটা। তাহলে তো আমি এই হাটের বিকল্প একটা জায়গা আমি যেতে পারতাম। মাননীয় মন্ত্রী নিজেই বললেন যে অনলাইন, হ্যাঁ, অনলাইনে আমরা বিক্রি করতে পারতাম। তো এইগুলো তো এখন খুব চালু বিষয়। আপনি লক্ষ্য করবেন যে এবার যদি আমরা আমের মৌসুমের কথা বলি, যে মধুমাস যখন এলো তখন কিন্তু আমরা খুব শঙ্কায় ছিলাম যে কৃষক এত আম উৎপাদন করলো, লিচু উৎপাদন করলো, কিন্তু এগুলো তো বিক্রি করতে পারবে না। কিন্তু কৃষি মন্ত্রণালয় অনেকগুলো স্টেক হোল্ডার মন্ত্রণালয়কে নিয়ে একটি মিটিং করেছিল, আমিও সেটাতে ছিলাম, অন্তত 1 মাস আগে করেছিল, যে আমগুলো যদি বিক্রি করতে হয় তাহলে কি কি করতে হবে আমাদেরকে। যে ওখানে পাইকারদের থাকার ব্যবস্থা করতে হবে, হোটেলগুলো খোলা রাখতে হবে, যানবাহনগুলো ঠিক মতো দিতে হবে যাতে ধরে কোনো ধরনের হয়রানি না হয়, যাতে ঢাকাতে আমগুলো আসতে পারে। সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে দেখুন, তাতে করে কোনো মানে অসুবিধা হয়নি, বিন্দুমাত্র আমের বাজারটা এতটুকু ড্রপ করেনি, সবাই সবার আম বিক্রি করেছে। তার চেয়ে বেশি যেটা হচ্ছে আপনি লক্ষ্য করবেন যে যতটুকু আম নয় আপনার খোলা বাজারে বিক্রি হয়েছে, তার চেয়ে তো অনেক বেশি বিক্রি হয়েছে অনলাইনে, ই মার্কেটিং এ। তাহলে সমাধান তো আপনার হাতের মধ্যেই আছে, আপনি সে সমাধানকে খুঁজে পেতে পারতেন যদি প্রারম্ভিক দিকে এই মিটিং গুলো করা যেত। আমার মনে হয় মাননীয় মন্ত্রী সেখানে একটা সমাধানে অবশ্যই আসতে পারতেন। জনাব শাহেক সিরাজ, আমি একটু মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে যেতে চাই। আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি হ্যাঁ, শুনছি। শাহেক সিরাজের কথা আপনি নিশ্চয়ই শুনেছেন। তিনি যে বিষয়গুলো উত্থাপন করলেন তার মধ্যে বলা হচ্ছে যে পশুর হাট মানেই কিন্তু একটা সমাধান না, এখানে লোক সমাগম বাড়বে। দ্বিতীয়ত যেটা বলছে বড় একটা প্ল্যাটফর্ম হতে পারে অনলাইনে গরু কেনা বেচা। তিনি আম বেচা কেনার উদাহরণটি দিয়েছেন। তিনি আরেকটা বলেছেন এক ধরনের সমন্বয়হীনতা আছে, আমরা 4 মাস ধরে সময় পেয়েছিলাম। কিন্তু এই বিষয়গুলো যে আমি এখন আপনার কাছে মাননীয় মন্ত্রী মহোদয় জানতে চাইবো, যারা গ্রাম থেকে খামারিরা গরু নিয়ে রাজধানীতে ঢুকবে তারা কিন্তু কেউ পিপিই পরে গরু নিয়ে আসবে না, তারা একটা অরক্ষিত অবস্থায় কিংবা সুস্থ অবস্থায় রাজধানীতে ঢুকবে। এই সমস্ত লোকজন যখন আবার রাজধানীতে ঢুকে যে কোনো রোগের করোনার সংস্পর্শে এসে সে তার আবার গ্রামে অসুস্থ হয়ে ফিরে যাবে, সে কিন্তু তার ওই নিরাপদ গ্রামকে সংক্রমিত করবে। এই বিষয়গুলো স্বাস্থ্য সুরক্ষা এবং অনলাইনের এই বিশাল প্ল্যাটফর্মটাকে আপনারা কি সমন্বিত করে করার কোনো উদ্যোগ নিয়েছেন কিনা অনলাইনে গরু কেনাবেচা করবার বিষয়টি? আসলে থ্যাংক ইউ ভেরি মাচ, খুব ভালো একটা পয়েন্ট উত্থাপন করেছি। আম বিক্রি করা কোনো উৎসবের জন্য নয়, একটা পার্টিকুলার ডের জন্য না, আম কোনো উৎসব নয়। আর মূলত আমটা আর উপরন্ত আমটা বিক্রি হবে আপনি প্যাকিং করে বিক্রি হয়, আর ট্রান্সপোর্টেশনের মাধ্যমে যেটা চলে যায় সেখানে মানুষ লাগে না। তো আর আমের মনে করেন যে অনলাইনে যারা বিক্রি করে, তো এরা ম্যাক্সিমাম হোলসেলার, তারা পারচেজ করে, আর রিটেল সেলাররা সেখান থেকে কিনে নেয় ফিজিক্যালি গিয়ে। আর খুব কম সংখ্যক এখনো রিটেল সেলারের কাছে আপনার আম যায় আপনার অনলাইনের মাধ্যমে। তো অতএব আমার মনে হয় এটাকে, আর গরু বিক্রি হয় রিটেল সেলের মাধ্যমে। আর আমি এই কথাটা বলি নাই, আপনারা আমার মনে হয় এই কথাটাকে একটু, আমার মনে হয় আমার বক্তব্যের সাথে সাদৃশ্য নয়, আমি এটা বলি নাই যে পশুর হাট বসবে। পশুর হাট বসার একটা ট্রেডিশন আছে আমাদের। এখন সেই ট্রেডিশন অনুযায়ী এটাকে কিভাবে কি করা যায় আমরা এটা নিয়ে আলোচনা করেছি। অতএব আমার মনে হয় না এটা একটা, আমার মনে হয় কথাটা হলে একটু আমার বক্তব্যের সাথে এটা সম্পৃক্ত বক্তব্য নয়। তো আমরা চিন্তা করি নাই তা না। আচ্ছা, আরেকটা বিষয় হলো যে 3 মাস আগে যদি করতাম আমরা, 4 মাস আগে, দেখুন উই হ্যাভ টু বি প্র্যাকটিক্যাল। 3 মাস, মার্চ মাসে আমাদের এখানে 8 মার্চ আমরা একজন কোভিড পেশেন্ট আইডেন্টিফাই করেছি। 26শে মার্চ আমরা যখন লকডাউন করতে যাই তখন কিন্তু এটার সুপার, আই ক্যান রিমেম্বার ওয়েদার আই এম কারেক্ট অর নট, যে আমরা 100 জনের কাছাকাছি ছিলি। আমি জাস্ট কিছুক্ষণ আগে আমার কিছু ফ্রেন্ডের সাথে শেয়ার করতেছিলাম, যখন লকডাউনের পরে এপ্রিল মাসে আমরা প্রথম যখন মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মিটিং করি, ভার্চুয়াল মিটিং, সেদিন আমরা মোস্ট অফ দ্য জেলা থেকে শুনলাম যে সেখানে কোনো কোভিড পেশেন্ট নাই। তো আমাদের এখানে এই বিষয়টা শুধু আমাদের এখানে, অল ওভার দ্য ওয়ার্ল্ড, none could predict very rightly, calculatedly to address this issue. তো বাংলাদেশ ইজ নট দ্যাট, আপনার মনে করেন যে সে তাদেরকে সুপারসিড করার মতো কোনো কান্ট্রি নয়। আমরা আমাদের এখান থেকে আমরা যে বিষয়গুলো নিয়ে, যেমন গরুর হাট বসা নিয়ে আমরা 3 মাস আগে মিটিং করলে যে জিনিসটা, সেটা হলো যে আমরা 3 মাস আগে মিটিং করলে তখন তো পরিস্থিতিটা আমরা আসলে তখনও ওয়াচ করতেছিলাম। আর সেকেন্ডলি হলো
এখন যে মার্কেটটা বসবে অথবা এই 3 মাসের মধ্যে, এর মধ্যে আমরা কাজ করি না তা নয়, আমি প্রতিনিয়তই কাজ করছি। আমাদের সিটি কর্পোরেশন গুলাকে দিয়ে আমরা গরুর কোথায় খামারে রাখা হবে সেখান থেকে ছবি উঠাইয়া এরপরে একটা একটা করে কিভাবে আপনার মনে করেন যে রিটেল সেলের কাছে বিক্রি করা যায়, এটার জন্য অ্যাপস তৈরি করার চেষ্টা করছি। আমরা এটার জন্য একটা অন্যান্য প্রক্রিয়া অনুসরণ করার চেষ্টা করছি। বাট আমার কাছে কোনো রকেট সায়েন্স এখানে নাই। আই ক্যান নট মেক এডুকেটেড অল দ্য পিপল। আপনাকে চিন্তা করতে হবে বাংলাদেশের লিটারেসি রেট, মানুষের টেকনোলজি অ্যাডাপশনের ক্যাপাসিটি, ডিপেন্ডেন্সি অন দ্য টেকনোলজি, এই সমস্ত সবগুলো বিষয় আছে। আমি ঢাকা শহরে বসবাস করি, আপনি ঢাকা শহরে, আমরা বসে কথা বলছি। বাট আই কুড নট ফরগেট দ্য হোল ওভার বাংলাদেশ, যেখানে নাকি লিটারেসি রেট ইজ মাস মোর লোয়ার, এবং লিটারেট হইলেও তার কাছে টেকনোলজি অ্যাডাপ্টেশনের ক্যাপাসিটি কম, এবং সেই টেকনোলজির উপর ট্রাস্ট ওয়ার্থিনেসটা তার কাছে কম। এখনো অনেক জায়গায় অনেক রকম বিষয় আছে। আমাকে চিন্তা করতে হচ্ছে হোল ওভার বাংলাদেশকে নিয়ে, এবং বাংলাদেশের সমস্ত কনটেক্সটটাকে নিয়ে আমাকে একটা কিছু মডেল ডেভেলপ করতে হবে। তো এখানে আমার মনে হয় ডিবেট খুব বেশি একটা কিছু নাই। আই এম ভেরি মাচ কনভিন্সড যে যদি আপনি গরুর হাট বসান সেখানে মানুষ সমাবেশ হবে। আমরা এই আলোচনাটা আমাদের মিটিং এ বারবার ছিল, এবং ইট ওয়াজ মাই ওপেনিং স্পেস, এই কথাটা ছিল যে সো দ্যাট হোয়াট উইল বি আওয়ার সলিউশন। I sought the solution from all the secretary, additional secretary and the mayor of whole over the Bangladesh, এবং সিভিল সোসাইটিরও কেউ কেউ সেখানে কানেক্টেড ছিল, তারাও তাদের ওপিনিয়ন দিয়েছে। উই হ্যাভ কম্পাইল অল দিস ওপিনিয়ন্স ফর টেকিং দ্য ডিসিশন। তো এটা আমার মনে হয় ইন্টারমিনিস্ট্রিয়াল একটা মিটিং হয়েছে, এটা ট্রেডিশনালি আরো আমরা কয়েকটা মিটিং করার পরে সিদ্ধান্তে যাওয়া হয়। তবে যেহেতু আমাদের কাছে প্রায় 1 মাস সময় আছে, আমরা এর মধ্যে দিয়ে আমরা ওয়াজ করছি, আমরা কাজ করছি। বাট আমি মনে করি না 3 মাসে বাংলাদেশের কোনো মানুষকে আপনি এডুকেটেড করে ফেলতে পারবেন। আমার লিটারেসি রেট, আপনি যদি অনেকে উদাহরণ দেয় বিভিন্ন জায়গায়, আমার কন্টেম্পোরারি এশিয়ান কান্ট্রি যেগুলা, সেখানে 94%, 95%, 98%, 99% হলো লিটারেসি রেট। এখন আমার এখানে লিটারেসি রেট ছিল 40%, 50%। এখন আমরা এটাকে ইলাস্টিসিটি দিয়ে এখন এটাকে আমরা বলতেছি 73% অথবা 80% আমরা বলতেছি, বিকজ আমরা ওল্ড পিপল থেকে এডুকেটেড করছি, তার নাম দস্তখত করতে পারে, পত্রিকা পড়তে পারে, কিন্তু ইট ডাজ নট মিন দে হ্যাভ ক্যাপাসিটি টু অ্যাডপ্ট দ্য টেকনোলজি। তো আমি আমার কনটেক্সটে কথা বলতে হবে। এখন যে সমস্ত অন্য জায়গার কথা বলি, আর এখানে আমি কি করে আপনাকে এই কথাটা বলতে না পারার আমার সুযোগ আছে, কারণ আমি গ্রামে যাই, ভোট করি। এখানে সব মানুষ ধর্মপ্রাণ মানুষ, আমি তাদের ধর্মীয় সেন্টিমেন্টের এগেনস্টে আমি সরাসরি কথা বলতে পারবো না। আর সেন্টিমেন্ট, আমি নিজেও ধর্মকে বিশ্বাস করি, আমি নিজেও কোরবান দিলে আমার জন্য পুণ্য হবে, এটা আমি বিশ্বাস করি। এখন সেখানে আমাকে আই হ্যাভ টু ওয়ে আউট হাউ আমরা কোরবানটা দেব, এবং পশুর হাটও যেমন এভাবে কি করে সীমিত করা যায়, আমরা উই আর ওয়ার্কিং ফর দ্যাট। যেমন আমরা মাননীয় মন্ত্রী, এই বিষয়টা আপনার কাছে একটু আমি থামাচ্ছি, এই কারণে জানতে চাই যে আপনি বারবার বলছেন যে এটা একটা ট্র্যাডিশনাল ওয়েতে কোরবানির হাটটা হয়, সেটাকে কি করে আবার করা যাবে স্বাস্থ্যবিধিটা মেনে, এবং ধর্মীয় অনুভূতির কথা বলছেন। আমি এই কথাটা বলছি যে ট্র্যাডিশনালি বসে, এখন এই ট্র্যাডিশনের এগেইনস্টে গিয়ে আমি কতটুকু কম্প্রোমাইজ করতে পারি, সেই জায়গাটা যে কতটুকু কম্প্রোমাইজ করতে পারবেন, মূল জায়গাটা তো হচ্ছে মাননীয় মন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা। আপনার এখানে আমি আর আপনি এখানে আমাদের কাছে কোনো শাহিদ সাহেব, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি যে পয়েন্ট আউট গুলো করেছেন, আপনার সাথে আমার কোনো ডিবেট নেই। আমি মনে করি যে উই আর ইন সেম ট্র্যাক অফ লাইন, এবং আমরা কথা বলছি, হয়তোবা আপনার কাছে যে তথ্যটা আছে সেই তথ্যের ভিত্তিতে আপনি বলছেন, আমার কাছে যে তথ্যটা আছে, বাট আমি মনে করি যে উই আর অলসো ওয়ার্কিং, এন্ড আই বিলিভ দ্যাট আই এম এ প্যাট্রিয়ট, এবং আমি বিশ্বাস করি যে আমি আমার মানুষের জীবন, জীবিকা, স্বাস্থ্য এবং তার যে কন্টিজিয়াসনেস, এগুলো সবগুলো আর কি আমার আমলে আছে। আর আপনাদের নাই এটা আমি বলবো না। ইউ আর অলসো ভেরি ভেরি কিন অ্যাবাউট দ্য পিপলস ওয়েলফেয়ার। দিস ইজ হোয়াই ইউ হ্যাভ জয়েন্ড উইথ মি এন্ড ইউ আর গিভিং। মাননীয় মন্ত্রী, আপনি আমাদের সঙ্গে থাকুন। নিশ্চয়ই আপনি এতক্ষণ যে কথাগুলো বললেন তার প্রেক্ষাপটে জনাব শাইখ সিরাজ নিশ্চয়ই কিছু বলতে চাইবেন। জনাব শাইখ সিরাজ, আপনি তো নিশ্চয়ই কিছু বলতে চাইবেন, কিন্তু তার সাথে আমি আরেকটু জুড়ে দিচ্ছি যে প্রত্যেকটি বছর এই কোরবানির হাটকে কেন্দ্র করে বড় কিন্তু একটা অর্থনৈতিক প্রবৃদ্ধি, অর্থনৈতিক যে আমরা বলে থাকি যে একটা লাভবান হয়। গত বছর আমরা দেখেছিলাম কোরবানি কিন্তু দেওয়া হয়েছিল 1,10,00,000 কোরবানি হয়েছিল, কিন্তু এবারের জায়গাটা ভিন্ন প্রেক্ষাপট করোনার কারণে। কিন্তু আমাদের একটা অর্থনীতিতে বড় একটা ধস হবে এই কোরবানিতে, যেহেতু সীমিত আকারে দেবার চিন্তা ভাবনা করছে রাষ্ট্র সরকার। তো সেই জায়গাতে যদি অনলাইনে এই বেচাকেনাটা হতো, তাহলে কি অর্থনৈতিক যে ক্ষতিটা সেটা কি কভার করা যেত
এবং কতটাই বা যেত, কারণ সবাই তো এই অনলাইনের মধ্যে অন্তর্ভুক্ত না, দেশের সামগ্রিক প্রেক্ষাপট যা দেখা যায়। ধন্যবাদ। ধন্যবাদ। আমি মাননীয় মন্ত্রীকে আবারও আশ্বস্ত করতে চাচ্ছি, এটা মানে ডিবেটের জন্য ডিবেট না, উনি ওনার জায়গা থেকে বলছে, আমরা আমাদের জায়গা থেকে বলছি। আমি একটু ধারণাটা যদি এভাবে দিই, মাননীয় মন্ত্রী, আমি খুব বিনীতভাবেই বলছি, আপনার ভেবে দেখতে পারেন বিষয়টা। যেমন ধরুন, আপনার যে সমস্ত সুযোগগুলো আছে, আপনার যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার গুলো আছে, বাংলাদেশে এখন অলমোস্ট সব জায়গায় 3G আছে, এবং আপনি এলজিডি মিনিস্টার, আপনার নখদর্পণ পুরো বাংলাদেশ, আপনার প্রায় 5800 উপরে ইউডিসি আছে, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, 5,000 উপরে ইউনিয়ন ডিজিটাল সেন্টার। আপনি শুধু একটু ভাবুন যে আপনার হাতে কত বড় একটা ইনফ্রাস্ট্রাকচার আছে। এই ইউনিয়ন ডিজিটাল সেন্টারকে আপনি এই অনলাইন মার্কেটিং এর জন্য ব্যবহার করতে পারতেন যদি আপনি আর্লি ভাবতে পারতেন। কিভাবে আমি বলি, আপনার কাছে আইসিটি মিনিস্ট্রি আছে, তাদেরকে যদি আপনারা বলতেন যে তোমরা আমাদের জন্য এমন কিছু সলিউশন তৈরি করে দাও যে সলিউশনগুলোর মাধ্যমে আমি এই টোটাল গরুর হাটটাকে ডিজিটালি আমি সেল করতে পারি, কিভাবে হতে পারত? ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলো যে কাজ করতো, আপনার লোকবল আছে, ইনফ্রাস্ট্রাকচার আছে, ওখানে মেশিন আছে, এভরিথিং ইজ দেয়ার, ইন্টারনেট কানেক্টিভিটি আছে। আপনি যদি বলতেন যে যারা যারা গরু হাটে বিক্রি করবো অনলাইনে, সে সমস্ত কৃষকরা এসে এখানে তুমি এন্ট্রি করো, গরুর ছবি তোলা হবে, এটা ডেটা এন্ট্রি করা হবে, তার ডিটেলস নেওয়া হবে, এবং তার ওখান থেকে আপনি এটা আইসিটি মিনিস্ট্রির একটা ফুড ফর নেশন একটা অনলাইন ই মার্কেটিং একটা স্পেস আছে। তার বাইরেও তাদের আরো দুটো ই মার্কেটিং স্পেস আছে, যেখানে ভুড়ি ভুড়ি ছেলেবেলেরা অসংখ্য মার্কেটিং সেতে ওই মার্কেটটার মাধ্যমে তারা ই মার্কেটিং গুলো করে। তাহলে এখান থেকে যেটা হতো যে আপনি এতগুলো ডিজিটাল সেন্টারের মাধ্যমে আপনি প্রচুর সংখ্যক কৃষক পেতেন যারা গরুটা বিক্রি করতে চাচ্ছে। ওখান থেকে তারা ছবি তুলতো, ডিটেল দিত, পোস্ট করতো, সেন্ট্রাল সেটা সার্ভারে আসতো। এখান থেকে আপনি অ্যাপসের মাধ্যমে তরুণ প্রজন্ম যারা এখন মার্কেটিং এর সাথে আছে, তারা যে যার মতো ওখান থেকে লগ ইন করে গরু নিয়ে দিত, যে যার মতো করে। গরু তো ই মার্কেটিং বিক্রি হয় আজ থেকে 8-10 বছর আগে থেকে, টুকটাক করে বিক্রি হয়। এখন কোভিডকালীন সময়ে তো আমরা আমাদের এই সুযোগগুলো যদি কাজে লাগাতাম, আমরা তো দুধাপ এগিয়ে থাকতে পারতাম, আমার এটা ট্রায়াল হয়ে যেত। তাহলে এবার বলতে পারেন যে পয়সাটা কোথায় আসতো? এই যে আপনি ইউডিসির মাধ্যমে যে কাজটা করছেন, মানে কৃষকদেরকে আনছেন, তারা গরু বিক্রি করছেন, সেখান থেকে আপনি রেভিনিউটা পেতেন, পার গরু হিসেবে আপনি একটা রেভিনিউ করতে পারতেন। এগুলো হতে পারতো, এগুলো কোনো কিছুই অসম্ভব কিছু না। দরকার ছিল যে আইসিটি মিনিস্ট্রিকে ইনভলভ করে তাদের মাধ্যমে যদি অ্যাপগুলো তৈরি করা যেত আগে থেকে, এগুলো সব কিছু সম্ভব হতো। আমি আপনাকে আশ্বস্ত করি, যেমন ধরুন মালয়েশিয়া, ইন্দোনেশিয়াতে গরুর হাট বসছে না, তারা এই প্রক্রিয়ায় বিক্রি করছে। পরিষ্কার বলা আছে যে কেউ যদি হাট বাজার বসে তাহলে তার লাইসেন্স ক্যান্সেল করা হবে। অন্য আরো দু একটা দেশের কথা আমি বলছি, যেখানে আমাদের এবার হজটা পুরোপুরি ওইভাবে পালন হবে না। পৃথিবীর অন্য কোনো দেশ থেকে মুসল্লিদের সেখানে হজ পালন করতে যেতে দেওয়া হবে না, কারণ সীমিত আকারে করা হবে। মধ্যপ্রাচ্যে যারা আছেন এই মুহূর্তে, তাদের নিজ দেশি এবং ভিন দেশি, তাদের মাধ্যমে হজ হবে। তাহলে আমরা এই গরুর হাটটাকে সীমিত ওইভাবে না করে আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে এনে এই গরুর হাটটাকে আমরা খুব অনায়াসেই কিন্তু ইসের কাছে, মানে গ্রাহকের কাছে নিয়ে যেতে পারতাম। নাম্বার 2, আপনি এবার খেয়াল করবেন যে ঢাকায় বা শহর অঞ্চলে যে সমস্ত মানুষগুলো যারা কোরবানি দিয়ে থাকেন সাধারণত, তারা অনেকেই গরুকে ঢাকায় আনবেন না। আমি আমার নিজের কথা বলি, আমি অনেকের সাথে আলোচনা করেছি, তারাও বলেছে যে না, আমি যেখানে গরুটিকে কিনবো আমি চেষ্টা করবো ওইখানেই কোরবানিটা দিয়ে ওখানে বিলি বন্টন করে দেওয়ার জন্য। সেই দিক থেকে যদি হিসেব করি তাহলে অনেক কম হবে। আমি এই প্রসঙ্গটা একটা কথা বলে শেষ করব। 10 বছর আগের কথা বলি, একেবারে স্ট্রেট হয়ে আজকে থেকে 10 বছর আগে আমার এক পরিচিত কৃষক, আপনি তো বললেন মাননীয় মন্ত্রী যে মানে ওরা এগুলোর সাথে, এই ডিভাইস গুলোর সাথে ফ্রেন্ডলি না। আমি তো মনে করি ওরা আপনার আমার চাইতে অনেক বেশি ফ্রেন্ডলি, কারণ যখন এটা এসেছিল আমরা বিস্মিত হয়েছিলাম যে এই ছোট্ট একটা মোবাইল ফোন দিয়ে ওরা ফোনে কথা বলবে। আজকাল এই ফোনটা দিয়ে সে তার কৃষি কাজ করে, তার বিভিন্ন ধরনের ফসলের সলিউশন নেয়। মহেশ নামে কৃষক আমাকে, ঈশ্বরদীর কৃষক আমাকে বলেছিল যে স্যার, আমি নিজে কয়েকটা গরু পেলেছি, একেবারে দেশীয় পদ্ধতিতে ঘাস, কাঁচা ঘাস খাইয়ে, আপনি গরু নেবেন কিনা ঈদের সময়। আমি তাকে প্রশ্ন করেছিলাম যে আমি গরু দেখলাম না, নেব কি করে? সে আমাকে উত্তর দিয়েছিল যে আপনার মেইল আইডিটা আমাকে দেন। আমি পাঠিয়েছিলাম,
দুপুর 12টায় আইডি পাঠিয়েছি, সে 3টার মধ্যে আমাকে 7টা গরুর ছবি সহ আমার মেয়ের আইডিতে পোস্ট করেছিল। 10 বছর আগের কথা বলছি মাননীয়, একজন গ্রামের কৃষক যে তার সই করতে পারে না। তো সেই কৃষকের ভাবনা, এটা তো কিছু না। আপনি গ্রামে যান, নিশ্চয়ই আপনার অনেক মানুষের সাথে আপনারা জনপ্রতিনিধি, আপনার সাথে মানুষের ইন্টারাকশন হয়, আমরাও গ্রামে যাই, দেখি, শুনি। তো সবকিছু মিলিয়ে আপনার আন্তরিকতার কোনো অভাব আমি বলবো না আছে, কিন্তু অবশ্যই আপনি যদি এই বিষয়টিকে আগে চিন্তা করতেন, আইসিটি মিনিস্ট্রি, প্ল্যানিং, তারপর আপনার এখানে বাণিজ্য মন্ত্রণালয়, সবকিছু মিলিয়ে একটা সমাধানে আসতে পারতেন, এবং এটা খুব কঠিন কোনো কাজ ছিল, এটা আমি কখনো বিশ্বাস করি না। এই সময় পেন থেকে এরোপ্লেন পর্যন্ত অনলাইনে বিক্রি হচ্ছে, আর গরু তো খুবই সাধারণ। মাননীয় মন্ত্রী মহোদয়, নিশ্চয়ই আপনি জনাব শাইখ সিরাজের এই পরামর্শগুলো এতক্ষণ ধরে শুনলেন, কিন্তু তিনি যে পরামর্শ কিংবা মতামতগুলো তুলে ধরলেন সেগুলো বাস্তবায়ন করা কি অসম্ভব, নাকি তিনি যে পরামর্শগুলো দিলেন এগুলো বাস্তবায়নগুলো হাতের নাগালের মধ্যেই আছে? না, আমি তো এটার সাথে আমার তো ডিবেট আমি আসি বলে বলিনি। আইসিটি মিনিস্ট্রির সাথে আমরা কাজ করছি কন্টিনিউয়াসলি, A2I আমার সাথে কাজ করছে এবং তার সাথে আমাদের আলাপ আলোচনা আছে। উই আর ওয়ার্কিং টুগেদার, উই আর ওয়ার্কিং কালেকটিভলি। আমি নট অনলি আইসিটি মিনিস্ট্রি না, আমি পূর্ত মন্ত্রণালয়ে কাজ করি, ওয়াটার মিনিস্ট্রিকে নিয়ে কাজ করি, এবং আমি আপনার শিপিং মিনিস্ট্রিকে নিয়ে কাজ করি। মেনি মিনিস্ট্রিজ কন্টিনিউয়াসলি উই আর ওয়ার্কিং কালেকটিভলি, দে আর গিভিং দেয়ার ইমপ্রেশন। আই নো, আমি তো গ্রামের সাথে আমার খুব বেশি নিবিড় সম্পর্ক। আমার সারা জীবন আমি কোরবানির ঈদ করেছি, রোজার ঈদ করেছি আমার গ্রামে, যখন নাকি আমি ইলেকশন করি নাই তার বহু আগে থেকে, মানে পুরো মাই বয়হুড আফটার মাই পেনিট্রেশন ইন দ্য প্রফেশনাল লাইফ। তো স্টুডেন্ট লাইফেও কথা আমার মনে হয়। তো এখন আই নো এভরিথিং। এখন এখানে বিষয়টা হলো যে আমি একটা কথা বলি, আমি শাইখ সিরাজ সাহেবের অনেক অভিজ্ঞতা আছে গ্রামগঞ্জে কৃষকদেরকে নিয়ে, অথবা বিভিন্ন ধরনের রুরাল ইকোনমি, উনি ডেভেলপমেন্টের জন্য অনেক আপনার তথ্য উপাত্ত তুলে ধরে মানুষকে সমৃদ্ধ করছেন। এই সমস্ত সবগুলোকে আমাকে খুব আকৃষ্ট করে ওনার সাথে কথা বলার জন্য, ওনার সাথে আজকে আসার পিছনে এটা একটা কারণ। তো আমি যদিও আমার অন্য একটা অনেক টাইট শিডিউল ছিল, তারপরেও আমি এগ্রি করেছি। কিন্তু একটা জিনিস, আমি তো মাস পিপলের সাথে মিট করি। আমি আজকে সমস্ত চেয়ারম্যানদের জন্য একটা অ্যাপ তৈরি করে আজকে আমি আগামী কয়েকদিনের মধ্যে তার সাথে একটা সারা বাংলাদেশে আপনার সকল চেয়ারম্যানদের সাথে একসাথে মিটিং করবো এরকম, এবং যাতে নাকি সেখানে মেম্বাররাও থাকে, আমাদের অন্যান্য অনেকগুলো ইস্যু নিয়ে। তো অতএব আই এম ভেরি মাচ আনঅ্যাবসেন্ট about with the connectivity of the people. এখানে একটা বিষয় আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করব যে একজন কৃষক ওনাকে ছবি পাঠাইছেন এবং সেটা অনুযায়ী কৃষকের যে নলেজ লেভেলটা, এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করব। বাট এটা পার্সেন্টেজ কত? বাট আমি তো রিয়েল ম্যান হু ইজ ভেরি মাচ কেমন কয় যে এই প্রেজেন্ট ইন দ্য রুরাল এরিয়া। আচ্ছা, তারপরে দিয়ে এরপরে আমি এটা বলি না, কিন্তু আমি শাইখ সিরাজ সাহেবকে একটা বিষয় বলবো। দেখুন, গরু কিন্তু একজনে একটা পালে, এরকম অসংখ্য। আবার এই 3 মাস আগে কিন্তু কোনো যারা নাকি আপনার ঢাকা শহরে গরু নিয়ে আসে, তারা কিন্তু তাদের কাছে কিন্তু 100 গরু থাকে না, সে কিন্তু 100 জন থেকে কালেকশন করে এরপরে নিয়ে আসে। এখন এই সমস্ত এরিয়া অফ অ্যাপ্রিহেনশন এগুলো আমাদের জানা আছে, কিন্তু এখানে আমরা উই আর ট্রাই। আর আমি এখানে কোনো সিদ্ধান্ত দিয়ে দেন, একটা কথা বারবার আমার মধ্যে ভুল আসতেছে যে আমরা যেটা এখন করেছি, আমরা এটা এখনো করি নাই। আমরা করার জন্য আমরা ভাবনা নিয়েছি, আমরা যে ট্রেডিশনটাকে, প্রেজেন্ট কনটেক্সটটাকে, দুইটাকে কি করে আমরা ইনি করতে পারি। আর রেভিনিউর ব্যাপারটাকে আমরা খুব গুরুত্ব দিচ্ছি না এই ক্ষেত্রে। কি জন্য দিচ্ছি না? যে রেভিনিউ তো অনেক ব্যাপারে ফল করেছে। আমাদের টোটাল ইকোনমিতে যে আমাদের ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, আমাদের সার্ভিস সেক্টর সহ সব সেক্টরে তো আমাদের রেভিনিউ ফল করেছে। মাননীয় প্রধানমন্ত্রী আপনার মনে করেন যে 1 লক্ষ কোটি টাকার উপরে প্রণোদনা দিয়েছে টু রেস্কিউ দ্য কান্ট্রি ইকোনমিক দিস কাইন্ডস অফ এ চ্যালেঞ্জ। এটার জন্য তো এটার জন্য এগুলো আমাদের কাছে না, আমরা সময় মতো সিদ্ধান্ত নিই না, এই কথাটা ঠিক না। আমি বলি আজকে যদিও এই কথাটা আমরা লাস্ট মিটিংটা, প্রথম মিটিংটা করেছি কয়েকদিন আগে, কিন্তু এটা নিয়ে আমরা ইনফরমাল ওয়ে নিজেদের মধ্যে অনেক আলোচনা হয়েছে। what will be the situation of the challenge of the Qurban.
তো এটা নিয়ে আমরা আলোচনা করেছি। আমি যেটা নাকি আপনার ঈদ উল ফিতরের কথা বলতে গিয়ে শেষ করতে পারলাম না। দেখুন শত শত মানুষ হাইটা যাওয়া আরম্ভ করলো, এরপরে দিয়ে কি করলো, ফেরি বন্ধ হয়ে গেছে। এরপরে দেখা গেছে মানুষ ফেরিতে নয় নৌকাতে করে যাচ্ছে, তারপরে দিয়ে আরিসা ঘাট দিয়ে, সেখানের মধ্যে নৌকা ডুবি মানুষ মারা যাবে। তারপরে ছোট ছোট আপনার মনে করেন যে ইনসিকিউর লঞ্চে উঠে মানুষ মারা যাবে। তখন এবারে সরকার পক্ষ থেকে আবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে না ঠিক আছে গণপরিবহন খুলে দাও। বাট উই আর ইন সাচ এ সিচুয়েশন। এখন আমি আসলে হাইপোথেটিক্যাল কথাবার্তা বলতে পারি, আমি একটা সিদ্ধান্ত এখান থেকে কাগজে কলমে একটা নিতে পারবো, হোয়াট এক্সটেন্ট ইট কুড বি ইমপ্লিমেন্টেড। আর আপনি এরপর যে গ্রামে যান, আমরা তো ঢাকা শহরের টাকা আপনি ইট ইজ ভেরি মাচ ম্যানেজেবল। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় কিন্তু কথা বলছেন, কিন্তু প্রিয় দর্শক আমরা কিন্তু টেলিভিশনের পর্দা থেকে মেট্রোসাম টু দ্য পয়েন্ট থেকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি, কিন্তু আমাদের সঙ্গে কিন্তু আপনারা সাথে সাথে যুক্ত হচ্ছেন। আমরা কিন্তু সরাসরি এই অনুষ্ঠান এখন পর্যন্ত চলছে আমাদের ডিজিটাল যে ফেসবুক পেজ, অনলাইন পেজে, এবং আমরা ইউটিউবে সরাসরি চলে যাচ্ছি, আপনারা সেখানে আমাদের সাথে যুক্ত হবেন। মন্ত্রী আপনি যা বলছিলেন আপনি বলুন। জি বলুন আপনি। আপনার অনুষ্ঠান তো শেষ হয়ে গেল। না মাননীয় আপনি বলুন, আমাদের চলছে, অনুষ্ঠান চলছে। আমরা টিভি পর্দা থেকে বিদায় নিয়েছি, কিন্তু আমাদের ফেসবুক পেজ, ইউটিউবে সরাসরি চলছে, এটি চ্যানেল আই ডিজিটাল মাধ্যমে চলছে এটি। জি না ঠিক আছে, এখন বিষয়টা হলো যে কি আমি বলি আর কি, যে এটা ঠিক আছে আমরা ডিজিটালি, আর এই যে আমাদের আইটি সেন্টার যেগুলো আছে গ্রামগঞ্জে, দেখুন আমি তো প্রচুর এই সমস্ত সেন্টার করেছে। আজকে আমি আমার মিনিস্ট্রির একটা এলজিএসপি একটা উইং আছে, ওদেরকে বলছি যে সারা বাংলাদেশের সব চেয়ারম্যানদেরকে আমার সাথে একটা মিটিং করার জন্য। আমি শশীকে বলছি যে আপনি একটা ওয়ার্কআউট করেন, হাউ কুড উই ক্যান মুভ উইথ দেম। আমি অনেক জায়গায় দেখেছি যে সেখানে আমাদের এগুলা কত পার্সেন্ট তারা অপারেট করছে, সেখানে আমাদের কয়জন লোক আছে এডুকেটেড এবং যারা নাকি হেল্প করবে তাদের, এই সীমাবদ্ধতাগুলো আমাদের আছে। আমি এখানে আসলে এভাবে থামরুল আমি বলতে পারবো না যে আমি এটা আই এম ভেরি মাচ অ্যাওয়ার অ্যাবাউট দ্য টোটাল স্ট্রাকচার অফ দ্য আওয়ার সোসাইটি। কিন্তু সেই সমস্ত ক্ষেত্রে একটু থামাই আমি, আপনি বারবারই বলছেন প্রযুক্তির অদক্ষতার কথা, শিক্ষার কথা। আমাদের দেশে কিন্তু 13 লাখ মানুষ, 13 কোটি মানুষ মোবাইল ফোন ব্যবহার করে। আপনাদের স্লোগান ডিজিটাল বাংলাদেশ। আমি কথাটা বলি না, আপনি এই কথাটাকে উচ্চারণিত করে যদি বলেন তাহলে আমি আপনার অনুষ্ঠান থেকে আই ওয়ান্ট টু টেক ইট। জি আপনি বলুন, আপনি বলুন। আমি থ্যাংক ইউ ভেরি মাচ। আমার মনে হয় আমরা এখানে অনুষ্ঠান শেষ করি। আমার আননেসেসারি কথা যদি ব্যাড মেসেজ যাবে, আমি তো আমার তো একটা সোশ্যাল ভ্যালু আছে, সোশ্যাল মিডিয়া, আমি কথাটা বলি না, আপনারা যদি সেগুলো বলার চেষ্টা করেন সেগুলোকে টুইস্ট করে দিতে। আপনি মাননীয় মন্ত্রী আপনি বলুন, আপনি বলুন। জি আপনি বলুন। আমি এখানে আপনার সাথে কথা বলার উদ্দেশ্যই হচ্ছে যে একটা সলিউশন আমার মনে হয় আজকে আমরা এখানে ড্রপ করি। থ্যাংক ইউ ভেরি মাচ। না জি মাননীয় মন্ত্রী, আপনি আমাদের আরো প্রশ্ন আপনার কাছে কিন্তু জানার আছে মাননীয় মন্ত্রী, সেটা হচ্ছে আপনারা বারবার সমন্বিত যে আপনার নলেজই আছে, আমাদের অনেক জানেন, আপনারা জানেন, আপনার জানাটা আপনারা নিজেরা ইউ টেক দ্য স্কোপ টু ডেলিভার। আমি কন্টিনিউ করতে চাই না, আর এটা তো অনুষ্ঠিত হয়ে গেছে। আপনার সাথে আমার আবার দেখা হবে, কথা হবে, আমরা এখানে ড্রপ। আপনি বলেন। না 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 এটা আমার প্লিজ আপনি এভাবে নিয়েন না। আমি অনেক ধন্যবাদ, আমরা কথা বলবো এই সাবজেক্ট। আপনার কাছে আমাদের আরো প্রশ্ন, স্যারের আরো প্রশ্ন জানার আছে, জনাব শাইখ সিরাজের আপনার কাছে জানার আছে। আপনি অনুষ্ঠানটা শেষ করুন, বিনীত অনুরোধ করছি আপনি শেষ করবেন। আপনি নিশ্চয়ই, আমাদের স্যার আপনাকে বারবার অনুরোধ করছে, আমরা অনুরোধ করছি আপনি অনুষ্ঠানটি শেষ করবেন। আমি তো কম সময় নিচ্ছি, আপনাকেই তো বলছি, আপনি বলেন। আমি তো আমার কথা তো শেষ হলো, আমি বলেছি শেষ হলো, এখানে আর নতুন কিছু আমার কাছে ভাষণ নাই, নাথিং নিউ আই কুড ডেলিভার। আমার যা বলার আমি বলা হয়ে গেছে। আর এখানে আমি যেহেতু আমি গ্রামের সাথে সম্পৃক্ত, গ্রাম সম্বন্ধে আমি জানি, আমি এখানে কাউকে ব্লেম দিচ্ছি না। আই এম ভেরি মাচ প্র্যাকটিক্যাল। আই নো আমি যদি একটা ছেলেকে বিশ্ববিদ্যালয় থেকে এডুকেটেড করতে হয়, একটা ইঞ্জিনিয়ার বানাইতে হয়, আর একটা যদি টেকনোলজি বানাইতে হলে, টেকনিশিয়ান বানাইতে হলে, তাকে আমি মিনিমাম ইন্টারমিডিয়েট অথবা মেট্রিক পাস করাইতে হবে 10 বছর মেট্রিক পাস করে, তারপরে দিয়ে আমি তাকে অন্তত 2-3 বছর ট্রেনিং দিতে হবে টেকনোলজি। এরপরে কত পার্সেন্ট টেকনোলজি তারা জানে। আমার গোটা জীবনে আই হ্যাভ গট দ্য চান্স টু ওয়ার্ক ইন মেনি ক্রাইসিস অর্গানাইজেশন টু রেস্কিউ বোথ
ক্রাইসিস অর্গানাইজেশনকে রেস্কিউ করেছে, সেখানে টেকনোলজি আমরা কত পার্সেন্ট অ্যাডপ্ট করতে পেরেছি, কত পার্সেন্ট ব্যবহার করতেছি, আমাদের কত পার্সেন্ট ব্যবহারের ক্যাপাসিটি আছে। ইভেন আপনি মনে করেন যে যে সমস্ত আমাদের থেকে মাস মোর ডেভেলপ কান্ট্রি, ভিয়েতনামের কথা যদি আমরা সবসময় জ্ঞানী উদাহরণ দিচ্ছি, তো ভিয়েতনামে দেখা যাচ্ছে যে সেখানেও টেকনোলজির এখনো চায়নার তুলনায় তারা অনেক বেশি পিছিয়ে আছে। তো আমরা সেখানে আমাদের লিটারেসি 94% হলো, তাই তাদের অ্যাকচুয়ালি রিয়েল লিটারেসি রেট হলো 94%। আর আমার সেখানে যে অবস্থা, তো সেখানে আমি কি করে এটা ক্লেম করব, অথবা আমি কি করে বলবো যে দিস ইজ দ্য সলিউশন? অফকোর্স ওকে, আমি মনে করি আপনাদের ওপিনিয়ন গুলো আমার খুব ভালো কাজে লাগবে। মাননীয় মন্ত্রী, আমি একটু জনাব শাইখ সিরাজের কাছে যাই। আমি একটু আপনার কথা, জনাব শাইখ সিরাজ যেটা বলছিলেন মাননীয় মন্ত্রী, যে আমাদের আসলে প্রযুক্তিগতভাবে দক্ষ লোকবলের ভীষণ ঘাটতি রয়েছে, সেজন্যই অনলাইনে গরু বেচা করার বিষয়টা চাইলেই হয়তো এত বিরাট পরিসরে করা সম্ভব না। এটা যদি হয়ে যায় বাস্তবতা, তাহলে আসলে যেখানে বলা হচ্ছে লোক সমাগম কমানো হোক এবং অনলাইনে গরু বিক্রি হলে হয়তো সংক্রমণটা এড়ানো যাবে, তাহলে এটার সমাধানটা কি? আমার কাছে মনে হয় যে মাননীয় মন্ত্রী আপনি অন্যভাবে নিন না, আপনার হাতে এখনো সময় আছে। আজকে তো 7-8 তারিখ, আপনি ভেতরে ভেতরে তো মিটিং করছেন, আমরা বুঝতেই পারলাম আপনার কথাতে। হ্যাঁ, আপনি যদি, আমি যে ইউডিসির কথাটা বললাম, আপনার লোকাল গভর্নমেন্টের আন্ডারে ইউডিসি 5800টা ইউডিসি, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, এবং সারা দেশব্যাপী তো এখন 3G আমাদের আছে। তো আপনি যদি মানে আমরা তো এখন নিজেদের মধ্যে কথা বলছি। জি জি, আমি ইউডিসি গুলো সম্বন্ধে আমার জানা আছে প্র্যাকটিক্যাল। আমি এখনো আপনি কয়টা ডিজিটালি তো দূরের কথা, আপনি ম্যানুয়ালি কয়টা আপনার রেজিস্টার আমরা ফলো করতে পারছি, কয়জন চেয়ারম্যান ঠিকভাবে অফিস করে, কয়জন মেম্বার মানুষের কাছে যায়, দিস ইজ দ্য রিয়েলিটি। এখন আমি তো সেখানে, আমি এই বাস্তবতাকে তো আমি ওন করতে হচ্ছে, আমাকে ওইটাকে প্রমোট করতে হবে। আই মাস্ট হ্যাভ টু মেক দেম। আর এখানে আমাদের টেকনোলজি জানা লোকের সংখ্যা মিলিয়ন মিলিয়ন আছে, বাট ইট নিডস এভরি ইন্ডিভিজুয়াল টু বি এডুকেটেড অ্যাবাউট দ্য টেকনোলজি। এখন যে সে হি হ্যাজ টু বি নোন। এখন আমি নিজে আমার নিজের কথা যদি বলেন, এখন আই এম এনাফ এডুকেটেড ম্যান, আমার তো পিএইচডি ছাড়া সব ডিগ্রি করা আছে, তো আমি বহু ডিগ্রি করেছি, কিন্তু আমিও তো টেকনোলজির অনেকাংশ আমি অপারেট করতে পারি না। এখন এটা আমি আমার ছেলের সাহায্য নিতে হচ্ছে, আমি আমার মেয়ের সাহায্য নিতে হচ্ছে। তো এখন বিকজ আই এম ভেরি মাচ অকুপাইড অ্যাবাউট মেনি আদার ইস্যু, যেমন আমাকে আজকে রাত্রে এখনো অন্তত পক্ষে 300 পৃষ্ঠার বেশি আমাকে পড়তে হবে যদি আগামীকাল আমাকে মিটিং অ্যাটেন্ড করতে হবে। তো আমি 300 পৃষ্ঠা পড়ে আমাকে যেতে হবে, সেখানের মধ্যে আই কুড নট মেক মাই টাইম টু আপনার টু লার্ন দ্য মেনি টেকনিক্যালি আমি খুব সাউন্ড। তো এটা আমার বেলা যদি এটা হয়, তো আমি আই হ্যাভ টু বি রিয়েলিস্টিক, যে আমি এরপরে ধরুন মনে করেন যে গ্রামের সাধারণ মানুষকে, আমি তো বহু ইউনিয়ন পরিষদ আপনার ভিজিট করেছি। এই যে ইউডিসির কথা আপনি বললেন, সেই ইউডিসি গুলোতে আমি গেছি, আমি এখানে এখন অনেক কথা আপনাকে পার্সোনালি 1-to-1 হলে আমি কথা বলতে পারবো। কিন্তু আমরা হ্যাঁ, গভর্নমেন্টের মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিক ইচ্ছা, এবং সে কারণে হি ইজ ট্রাইং, হি ইজ গিভিং ইনপুট টু স্কেল আপ দ্য স্ট্যাটাস অফ দ্য টোটাল নেশন। এখন ঘটনাটা হচ্ছে সেখানে আমি ধরুন আপনার ছেলেটাকে, আমার ছেলেটাকে, আই কুড নট মেক দেম এডুকেটেড বাই 1 year, 5 years, 10 years. Once I want to be educated, তাকে আমি 15 years কনসিডার করতে হবে। এবং 15 years গিয়ে আসে 5 বছর পরে, 20 বছর পরে হি মেবি হ্যাভ একাডেমিক্যালি এডুকেটেড, দেন ইট উইল বি রিকোয়ার্ড। যে আমি লন্ডনের ইউনিভার্সিটি গুলাতে দেখেন আপনার গ্রাজুয়েশনের পর তার 2-3 বছর চাকরি করতে দেয়, তাদেরকে মাস্টার্স করার আগে কেন দেওয়া হয়? যে টু বি প্র্যাকটিক্যালি নলেজিয়াস। এখন দেখা গেছে একটা ছেলে একটা ডাক্তার হইতে হলে সেখানের মধ্যে আপনার গ্রাজুয়েশন করার পর দিয়ে দেখা যায় তাকে 3 বছর পর্যন্ত এরপরে দিয়ে তাকে ইনফরমালি চাকরি করতে হইতেছে, তারপরে দিয়ে আইসা সে এরপরে দিয়ে পোস্ট গ্রাজুয়েশন করতে হইতেছে, আর সব মিলে 5-7 বছর পরে এরপর সে প্রেসক্রিপশন করার সুযোগ পায় কানাডাতে। তো এই বাস্তবতাগুলো তো আমরা সারা পৃথিবীতে, ইভেন থাইল্যান্ডের কথা যদি আমি বলি, সেখানেও ইউ ক্যান নট বি প্রেসক্রিপশন করার জন্য ক্ষমতা। এখন আপনি যেহেতু আপনারই আন্ডারে এগুলো সব, আমি আপনাকে এককভাবে এখানে পারবো না। একটা জিনিস, এটা পুরো আমার আন্ডারে নয়, এখানে আমরা উই হ্যাভ এ সিরিয়াস বডি, আমরা হোম মিনিস্ট্রি, হেলথ মিনিস্ট্রি, আইসিটি মিনিস্ট্রি, তারপরে আমরা
আপনার এই আপনার ওই যে কি বলে যে আপনার আমাদের যে মৎস্য পশু সম্পদ মন্ত্রণালয়, এগুলো সবগুলো মিলে সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্ট্রি, সবাই কালেক্টিভলি আমরা কাজ করছি। তো যেটা বলছেন যে মনে যেহেতু আপনার কথাতে যেটা বুঝলাম যে আপনাদের ভেতরে এখনো মিটিং চলছে, এটাকে কি করে সীমিত করা যায় বা কি করে অ্যাভয়েড করা যায়, যেহেতু মিটিংটা চলছে, আপনি একটু যদি কাইন্ডলি আইসিটির সাথে একটু আরো ভালোভাবে কথা বলেন। আমিও পলক সাহেবের সাথে কথা বলেছি সেই ধারাবাহিকতায়, গত সপ্তাহে তাকে আমি প্রশ্নটা করেছিলাম যে আপনাদের এত বড় একটা মিনিস্ট্রি থাকতে আপনারা এত অ্যাপস বানাচ্ছেন, এত কিছু করছেন, তাহলে আপনারা কেন এই জাতীয় একটা প্রপোজাল দিলেন না? যে আমি আরেকটা জিনিস আপনাকে বলি, আচ্ছা কয়জন মেম্বার আপনার মনে করেন, মোবাইল তো সবাই চালাইতে পারে, আপনার মনে করেন যে মিট সার্ভেন্টও চালাইতে পারে, কিন্তু কয়জন মেম্বার আছে যে আদার দেন টু, এখন ফেসবুক অনেকে শিখিয়ে ফেলছে, হোয়াটসঅ্যাপে সে হয়তো কথা বলতে পারে, অথবা তারা অনেক কিছু জানে, কিন্তু যখন নাকি কোনো আপনার কোনো ট্রানজেকশনের বিষয় আছে, বিজনেস ট্রেড কমার্সের বিষয় আসে, যেহেতু সেগুলোতে তারা কখনো ইন্টারেস্ট নেয়, তো আমরা 3 মাস 6 মাসে আপনি তাদেরকে এডুকেট করি বলি। বাট থ্যাংক ইউ ভেরি মাচ, আপনারা এই সমস্ত ইনপুট দিচ্ছেন। না, আপনি কি বললেন বিকাশ কত কোটি টাকা আর্ন করে, আপনি এগুলি সব জানেন? যে এই যে আমি একটা কথা বলি, না এই যে আপনার কথা বলবো, আমি একটু বলতে দেন আমাকে, আপনি তো অনেকক্ষণ বলেছেন। বিকাশ কত কোটি টাকা কামায় আমি আপনাকে বলি, এই যে আমার যখন নাকি আমরা লকডাউন ঘোষণা করার পরে আমার এলাকাতে আমি প্রায় 20-25 হাজার লোকরে আপনার লিস্টেড করেছি। এখন আমি নিজে বিভিন্ন ফর্মের খাদ্য সরবরাহ, অর্থ সরবরাহ করেছি। আমি নিজে আমার অফিস থেকে বসে, যেহেতু আমি মানুষ মনে করে যে আমি বিত্তবান মানুষ, সরকার দিল না দিল আমি কেন দিই না, আমার তো জাকাতের টাকাও আছে, তো যার জন্য আমি বিকাশের অ্যাকাউন্ট করার জন্য বহু মানুষের বিকাশ অ্যাকাউন্ট করে দিতে হয়েছে, দে ডোন্ট নো। আমি যাদেরকে তালিকা করছি প্রথমে একটা গ্রুপকে দিয়ে, তারপর তাদের মোবাইল নাম্বার, তাদের বিকাশ নাম্বার, দেখা যায় বিকাশ নাম্বার নাই, এবং বিকাশে টাকা পাঠানোর পরে সে আবার টাকা উঠেতে জানে না, তো তাকে আবার আই হ্যাভ টু মেক দেম এডুকেটেড টু ড্র দ্য মানি। কি জানি স্যার, আপনার ইসের সাথে আমার মিলছে না, কারণ আমরা জাকাতের টাকা 2 বছর আগেও পাঠাতে হতো অথবা এসে নিয়ে যেতে বলতে হতো, এখন সেই বলে ফোন করে প্রথমে বলে আমার বিকাশ নাম্বারটা এত। এটা আমরা বিকাশে আমি আগে কখনো পাঠাইনি গরিব মানুষদেরকে, আমি আমার আত্মীয় স্বজনকে অথবা কাউকে কোনো স্টুডেন্ট। স্যার আপনার সাথে আমি কথা বলতে পারলাম, এটা আমার প্লেজার। আমি দিস ইজ মাই প্রাইড, আই থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি যদি স্যার একটু ভাবেন যে এই জিনিসগুলোকে এখনো দেখতে পারেন, একটা ট্রায়াল করে দেখেন না। আমরা তো এই অপশনটা বাদ দিই নাই, একটা ডে অফ বিগিনিং আমরা এই অপশনটা রেখেছি যে অনলাইনে যাতে গরু কিনে। আমি বললাম না, আমি আপনাকে কি করে বললাম, আমি সিটি কর্পোরেশন এই কি বলে যে উত্তরকে দিয়ে তারা গরুর ছবি উঠেছে, উঠেই আমরা ট্রায়াল দিচ্ছি যে এগুলো কিভাবে ছবি দেখাইয়ে মানুষকে এটা ঘরে ঘরে যাইয়ে বিক্রি করা যায়, আমরা ভলান্টিয়ার নিয়োগ করার কথা বলছি। তারপর যে আমরা অন্যান্য ইনফরমাল লোকদেরকে তাদের আপনি গরু কিনবেন, আমার এই মোবাইলে দেখুন এই গরু আছে, আপনি এই গরুগুলোর মধ্যে কোন গরুটা আপনার কাছে পছন্দ হয়, তো এটা আমরা বলেছি। আমরা যে আসলে করিনি তা না, এইটা আপনি যেটা বলছেন, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর পয়েন্ট আউট, বাট উই আর ওয়ার্কিং অন দ্যাট। আমার সাথে আপনার সাথে ডিবেট নেই, বাট একটা আমার মনে হয় একটা দ্যাট ইজ এ গ্যাপ অফ কমিউনিকেশন, দ্যাট ইজ সেটা হলো যে কেউ কনভে করেছে যে আমি এরকম সিদ্ধান্ত দিয়েছি গরুর হাটের ব্যাপারে, বাট আই টোল্ড দ্য গরুর হাটটা আমাদের ট্রেডিশনালি চলে, আপনি এটার এগেইনস্টে আউটরাইট উই ক্যান নট টেক এনি ডিসিশন, বাট আমরা সবাইকে মিলে যদি জনগণকে আমরা যদি উদ্বুদ্ধ করতে পারি, যদি জনগণ যদি কনভিন্স হয়, ওকে ফাইন, ওয়েলকাম। আমরা যদি আইসিটির মাধ্যম দিয়ে যদি করতে পারি, হোয়াই নট। আমার ইউডিসি কে যদি আমি ইউজ করতে পারি, তাহলে আই নো যে রিয়েল এস্টেট, দিস ইজ ওয়াই আই এম ভেরি হার্টফেল ডিসকাশনের কারণে আমি কথাটা বলছি। আমি তো আই এম নট, দেয়ার ইজ নো হাইড এন্ড সিক গেম ইজ হিয়ার। তো আমি আর আপনি কথা বলবো সেখানের মধ্যে যে আমরা দুজন যদি আমার যদি কোন রকম আপনার দৃষ্টিভঙ্গি অনুযায়ী আমার সাথে ডিফারেন্স ওপিনিয়ন থাকে, বাট ইউ মাস্ট হ্যাভ টু এনজয় দ্য সিচুয়েশন টু আমাকে এটা পয়েন্ট আউট করার। আর আমিও আপনার সাথে যদি একমত না হতে পারি, আমি এটা বললে আমার তো মনে হয় যেন এটা জাতির জন্য ভালো হবে, আপনার জন্য ভালো হবে, আমার জন্য ভালো হবে। ডিফারেন্স ওপিনিয়নস আই অলওয়েজ ওয়েলকাম। অসংখ্য ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। আমি চেষ্টা করতে চাই জনাব শায়েখ সিরাজকে দিয়ে। মাননীয় মন্ত্রী কিন্তু নানান সীমাবদ্ধতার কথাগুলো এতক্ষণ তুলে ধরেছেন এবং ট্র্যাডিশনটাকে বজায় রেখে কি করে স্বাস্থ্যবিধি মেনে পশুর হাটটাকে দেওয়া যায় সে ব্যাপারে তারা পরিকল্পনা নেবেন। এখনো পুরোপুরি সিদ্ধান্ত নেওয়া হয়নি, কিন্তু জনাব শায়েখ সিরাজ আমি যেটা জানতে চাই একদম শেষে এসে, তাহলে সমাধানটা আসলে কি হলো, আমরা কি পেলাম, আপনি শেষে এসে কি বলতে চান? শেষে এসে বলবো, আমি আবার মাননীয় মন্ত্রীর কাছে অনুরোধ জানাবো যে উনি নিশ্চয়ই আমি যেই সাজেশনটা রাখলাম এখানে সেটাকে উনি
ভেবে দেখবেন আন্তরিকতার সাথে। এখনো তো আমাদের হাতে 20 দিন সময় আছে, আমরা পুরোপুরি না পারি অন্তত আমাদের এটা যাতে এই কোভিড কালীন সময় এটা আমাদের জন্য একটা লেসন যাতে হয়, পরবর্তী পশুর হাটটা যেন আমরা পুরোটাই করতে পারি এরকম অনলাইনে হতেই পারে, এটা দেখবেন ভেবে এটি আসলে। না, ওয়েলকাম দিস ওপেনিং, থ্যাংক ইউ। আমরা উই আর ওয়ার্কিং, আমরা ওয়ার্ক করবো একসাথে। জি, এই বিষয়টাকে আমি আমলে আগেও রাখছি, এখনো রাখছি। জি, থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ আপনাকে। অসংখ্য ধন্যবাদ মাননীয় মন্ত্রী তাজুল ইসলাম সাহেব। ধন্যবাদ জানাচ্ছি কৃষি ও গণমাধ্যম ব্যক্তিত্ব শেখ সিরাজ স্যারকে। আমি অনুষ্ঠান শেষ করার আগে শুধু এটুকুই বলবো যে একদম স্বাস্থ্যবিধি মেনে কোরবানির ঈদটাকে যেন কোনো ঝুঁকিতে ফেলে না দেওয়া হয়, সেজন্যই কিন্তু সরকার অর্থাৎ রাষ্ট্রপক্ষ পশুর হাট সুষ্ঠুভাবে দেওয়ার যে পরিকল্পনাগুলো নিচ্ছে সেটা তো অবশ্যই তারা সফল হবে এবং জনগণ সচেতন থাকবে, সাবধান থাকবে, সতর্ক থাকবে যেন এই জুলাই মাসটা পরবর্তী আগস্টে যে আরও বেশি ঝুঁকির না হয়ে যায়, সেদিকে অবশ্যই সরকার তার খেয়াল রাখবে। আমি সোমা ইসলাম আজকের মতো বিদায় নিলাম, সকলকে ধন্যবাদ। এটা খুলব।